নমস্কার, আমি ডক্টর কল্যাণ কুমার ভৌমিক, কনসালটেন্ট ফিজিশিয়ান। আজকে আলোচনা করতে এলাম অস্টিওপোরোসিস নিয়ে। অস্টিওপোরোসিস নিয়ে না মানুষের মধ্যে একটু সচেতনতার অভাব আছে। মানে অন্যান্য ক্রনিক ডিজিজগুলো যেমন ডায়াবেটিস, থাইরয়েড বা ফুসফুসের রোগ বা হার্ট ডিসঅর্ডার, এসব নিয়ে যেমন মানুষ যেমন সচেতন যে তাদের ট্রিটমেন্ট করতে হবে, অস্টিওপোরোসিস নিয়ে কিন্তু মানে বোন হেলথ নিয়ে মানুষের মধ্যে খুব একটা সচেতনতা না খুব একটা দেখতে পাই না। তাই ভাবলাম এটা ভিডিও করে তাদেরকে পেশেন্টদেরকে একটু সচেতন করার জন্য ভিডিওটা করা। অস্টিওপোরোসিস কথাটার মানেটা কি? অস্টিও কথাটা মানে হচ্ছে বোন, পোরোসিস মানে হচ্ছে ছিদ্র। মানে বাংলা কথা হচ্ছে বোনে ছিদ্র হওয়া, মানে হাড়ে ছিদ্র হওয়া, মানে আমাদের বোনের ডেনসিটি কমে যাওয়া বা বোনের ঘনত্ব কমে যাওয়া, এটাকে আমরা বলি অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস প্রধানত আমরা দু রকমের অস্টিওপোরোসিস দেখি। একটা মহিলাদের ক্ষেত্রে এদের মেনোপজের পরে যেটা হয় এটাকে বলে পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস, যেটা কিনা ফিমেল সেক্স হরমোন ইস্ট্রোজেন কমে যাওয়ার জন্য হয়। এবং পুরুষদের ক্ষেত্রে যেটা হয় সেটাকে বলে সেনাইল অস্টিওপোরোসিস বলি আমরা, যেটা বয়স্ক পুরুষদের ক্ষেত্রে 55 থেকে 60 বছর বয়সের পর মেল সেক্স হরমোন মানে টেস্টোস্টেরন লেভেল কমে যাওয়ার কারণে এটাকে আমরা বলি সেনাইল অস্টিওপোরোসিস। তাহলে আমরা আসি এবার অস্টিওপোরোসিসের ফলে কি হয়। মানে এটা হচ্ছে আমাদের সাদা গায়ে হাত পায়ে ব্যথা হতে পারে, যেটা অনেক পেশেন্ট দেখা যায় একটা বডি এক নিয়ে প্রেজেন্ট করতে পারে, সাদা গায়ে হাত পায়ে ব্যথা, কোমরে ব্যথা, উচকুতে ব্যথা। অনেকে পেশেন্টরা কমপ্লেন করেন যে তারা বসার থেকে না অনেকক্ষণ বসে থাকার পর তারা সাপোর্ট ছাড়া উঠতে পারছেন না। অনেক পেশেন্ট দেখবেন তারা বয়স বাড়ার সাথে সাথে কিছুটা বেটে হয়ে যাচ্ছে, মানে তার মানে তাদের ভার্টিব্রাগুলোর হাইট কিন্তু কমে যাচ্ছে, তারা কুঁজো হয়ে যান। এবং অনেক পেশেন্ট আছে যে পিঠে ব্যথা বা কোমরে ব্যথার জন্য আমাদের চেম্বারে এসেছেন দেখাতে, একটা এক্স রে করে দেখা গেল লাম্বার ভার্টিব্রা বা থোরাসিক ভার্টিব্রা ছোট হয়ে গেছে বা সেটাতে অস্টিওপোরোসিস ফ্র্যাকচার হয়ে আছে। তারা কিন্তু নিঃশব্দে জানতেও পারেন না তারা, মানে এগুলো হচ্ছে তাহলে কোনো হয়তো ছোটোখাটো কোনো ট্রমার কারণে বা ট্রমা না হওয়া সত্ত্বেও এই ফ্র্যাকচারটা কিন্তু হয়ে যায়। আর অস্টিওপোরোসিস ফ্র্যাকচার কোথায় হয়? এটা হচ্ছে পারে আমাদের কবজিতে হতে পারে, যেটাকে আমরা কলিস ফ্র্যাকচার বলি, মানে ডিস্টাল রেডিয়াসে ফ্র্যাকচার হয়। আর যেটা হচ্ছে মানে কুঁচকিতে হয় সেটাকে আমরা বলি নেক অফ ফিমার ফ্র্যাকচার। এইসব জায়গার কিন্তু বোনগুলো কিন্তু আমাদের অন্যান্য জায়গার থেকে কিন্তু উইক। এগুলো বয়স্ক পেশেন্টরা কিন্তু খুব সাবধান, পড়ে গেলে কিন্তু খুব ছোটোখাটো পড়ে যাওয়ার ক্ষেত্রেও ট্রিভিয়াল ট্রমাতে কিন্তু নেক অফ ফিমার ফ্র্যাকচার হতে পারে। সেক্ষেত্রে কিন্তু কোমরে বল পাল্টানো ছাড়া কোনো গতি নেই বা হাতে কিন্তু ফ্র্যাকচার হতে পারে। এবং আর যেটা হয় হচ্ছে যেটা বললাম শিরদাঁড়ার ফ্র্যাকচার, মানে ভার্টিব্রাল ফ্র্যাকচার হয়ে যায়। তাহলে অস্টিওপোরোসিসের সাথে আর কি কি রিস্ক ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড থাকে? যেটা হচ্ছে একটা হচ্ছে স্মোকিং, এটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর। আরটা হচ্ছে অ্যালকোহলিজম, অ্যালকোহল একটা রিস্ক ফ্যাক্টর। যাদের ওবেস পেশেন্ট সেটাও একটা রিস্ক ফ্যাক্টর। বা যাদের অন্যান্য ক্রনিক ডিজিজ আছে, যেমন সাথে তাদের কোনো ডায়াবেটিস আছে বা হাইপার থাইরয়েড আছে, যারা কিনা তাদের হাইপার প্যারাথাইরয়েড আছে, এবং যাদের অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি আছে, এবং কিছু কিছু রিউম্যাটোলজিক্যাল কন্ডিশন, যাদের ধরুন রিউম্যাটয়েড আর্থ্রাইটিস আছে বা তাদের সাথে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস আছে, এইসব রোগের সাথে কিন্তু অ্যাসোসিয়েটেড ডিসঅর্ডার হিসেবে কিন্তু অস্টিওপোরোসিস থাকতে পারে। এছাড়া বিভিন্ন ক্রনিক কন্ডিশন যেমন ক্রনিক কিডনি ডিজিজ, ক্রনিক লাং ডিজিজ, এছাড়া রক্তের বিভিন্ন রকম ক্যান্সার, মাল্টিপল মাইলোমা ইত্যাদির সাথেও কিন্তু অস্টিওপোরোসিসের অ্যাসোসিয়েশন। এছাড়া আরও নানা রকম রোগ আছে, কিছু কিছু জেনেটিক রোগ আছে, হরমোনাল ডিজিজও আছে, তাদের সাথে কিন্তু অস্টিওপোরোসিসের অ্যাসোসিয়েশন আছে। এছাড়াও যাদের কিনা আর্লি মেনোপজ হয়ে যায় 35 বছর আগে, বা যাদের কোনো কারণে দুটো ওভারি বাদ গেছে, সেসব পেশেন্টদের কিন্তু অস্টিওপোরোসিসে ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর যারা কিছু কিছু ড্রাগ অ্যাসোসিয়েশন আছে, মানে যারা দীর্ঘদিন ধরে কিছু ওষুধ খাচ্ছেন, সেই ওষুধের সাইড এফেক্ট হিসেবেও কিন্তু অস্টিওপোরোসিস অ্যাগ্রেভেট করতে পারে। যেমন যারা দীর্ঘদিন ধরে তারা স্টেরয়েড খাচ্ছেন কোনো কারণে, কোনো ডিজিজের কারণে, ধরুন রিউম্যাটয়েড আর্থ্রাইটিস বা কোনো ক্রনিক রিউম্যাটোলজিক্যাল ডিজিজের জন্য বা অটোইমিউন ডিসঅর্ডারের কারণে, বা যারা দীর্ঘদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন, এটা খুব মন দিয়ে মনে রাখবেন, দীর্ঘদিন যারা গ্যাসের ওষুধ খান, মানে প্রোটন বা মিলিমিটার জাতীয় ওষুধ খান, রোজ সকালে উঠে একটা প্রাজল বা না খেলে তাদের কিছু মানে মনে হয় যে পেটটা ভার হয়ে আছে,
তাদের কিন্তু দীর্ঘদিন গ্যাসের ওষুধ খেলে পরে কিন্তু অস্টিওপোরোসিস ত্বরান্বিত হয়। যারা খুব হাই ডোজের থাইরয়েডের ওষুধ খান তাদের কিন্তু অস্টিওপোরোসিস ত্বরান্বিত হয়। বা যারা অন্য কোনো সাইটোটক্সিক ড্রাগ বা কেমোথেরাপি বা কোনো হরমোনাল কোনো ওষুধ সাপ্লিমেন্ট নেন তাদের ক্ষেত্রেও কিন্তু অস্টিওপোরোসিস ত্বরান্বিত হয়। তাহলে এই গেল অস্টিওপোরোসিস ক্লিনিক্যাল ফিচারগুলো কী কী এবং তার রিস্ক ফ্যাক্টরগুলো কী কী বললাম। তা এবার আসি অস্টিওপোরোসিস আমরা ডায়াগনোসিস করবো কী করে। তো আমরা তার ক্লিনিক্যাল সিমটম দেখে ডায়াগনোসিস করি এবং সেক্ষেত্রে আমরা পেশেন্টকে এক্স রে করতে দিই এবং কিছু একটা বিশেষ ধরনের এক্স রে আছে যেটাকে আমরা ডেক্সা স্ক্যান বলি। সেই ডেক্সা স্ক্যানের মাধ্যমে আমরা কিন্তু এবং ফ্র্যাক্স স্কোর ক্যালকুলেট করে আমরা অস্টিওপোরোসিস ডায়াগনোসিস করতে পারি এবং সেই মতো পেশেন্টকে আমরা চিকিৎসা শুরু করতে পারি। মূলত যেসব পেশেন্টদের দেখা যায় তাদের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে অস্টিওপোরোসিসের, মানে বয়স্ক পেশেন্টদের এবং পেরিমেনোপজাল এজ গ্রুপের মহিলাদের ক্ষেত্রে যাদের কিনা ক্যালসিয়াম এবং ভিটামিন ডির ঘাটতি থাকে তাদের কিন্তু অস্টিওপোরোসিসের ত্বরান্বিত হয়। তাই আমরা পেশেন্টদের সবসময় বলি যে তারা কিন্তু আপনারা খাবারে কিন্তু প্রয়োজন মতো আপনারা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি প্রয়োজন মতো মানে তারা ডায়েটে রাখবেন। তাহলে এবার আসি ডায়েটের সাপ্লিমেন্টের কথা। ডায়েটের মধ্যে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কী কী, যেমন দুধ, ছানা, চিজ, পনির, এই সমস্ত খাবারে কিন্তু প্রচুর পরিমাণে যারা ক্যালসিয়াম থাকে, সয়াবিনে থাকে ক্যালসিয়াম থাকে, এছাড়া যারা অ্যানিম্যাল যে কোনো প্রোটিনে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। আর ভিটামিন ডি কোথায় থাকে? ভিটামিন ডি থাকে আমাদের সূর্যালোকে, সানলাইটে। যারা আমরা বেশি এসিতে থাকতে পছন্দ করি, যারা সানলাইটে এক্সপোজার হয় না, রোদে বেরোন না, তাদের ক্ষেত্রে বলবো তারা অন্তত দিনে আধ ঘন্টা সময় যদি তারা সূর্যালোক লাগাতে পারেন, মানে অ্যাটলিস্ট দেহের কিছু অংশে, মানে দুপুর 12টা থেকে 3টের মধ্যে, তাহলে কিন্তু তাদের ভিটামিন ডির ঘাটতি সহজেই পূরণ করা যায়। এছাড়া ভিটামিন ডি সাপ্লিমেন্টসের মাধ্যমে তো আমাদের ভিটামিন ডি ঘাটতি পূরণ করা যায়। এছাড়া ক্যালসিয়ামকে আমরা পর্যাপ্ত পরিমাণে ডোজে ক্যালসিয়াম দিই। এছাড়াও কিছু অ্যান্টি ডিসঅপটিভ থেরাপি আছে, যেমন বিসফসফোনেট বা কিছু হরমোনাল টেরিপ্যারাটাইড, এই জাতীয়গুলো আমরা অস্টিওপোরোসিসের চিকিৎসা হিসেবে ব্যবহার করি। তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন অস্টিওপোরোসিস জিনিসটা কি। একটু সচেতন থাকুন, অন্যান্য রোগের সম্পর্কে যেমন আপনারা সচেতন থাকেন, অস্টিওপোরোসিস নিয়ে একটু সচেতন থাকুন। পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন ডি খান, মানে ইনটেক করুন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান, দেহে সূর্যালোক লাগান এবং সর্বোপরি ভালো থাকুন। আশা করি এটুকু বুঝতে পারলেন আপনারা। আজ এ পর্যন্তই থাক। নমস্কার।